শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। কতদিনে আমাদের ট্রান্সফরমেশনের পার্ট 1 আমরা ক্লাস করেছি। আমার মনে হয় যে তোমরা বাসায় এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং বাক্যগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়েছো। আমাদের বলা ছিল যে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের মূল অংশ, যেটাকে আমরা বলছি যে বাক্যের রূপান্তর, চেঞ্জিং সেন্টেন্স করব। তো চেঞ্জিং সেন্টেন্স করার ক্ষেত্রে আমাদের আজকে প্রথম আমরা শুরু করছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ভাইস ভার্সা বলা হচ্ছে যে আমরা যখন শিখবো তখন শেখাটা এরকম হবে যে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবো, আবার ওই একই নিয়মের মধ্যে ইন্টারোগেটিভ থেকে কিভাবে আবার অ্যাসার্টিভ করা যায়। সেই ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমত আমাদের যে জিনিসটা জানতে হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা আমাদের স্ট্রাকচারটা আরেকবার একটু ভালো করে দেখে দিতে হচ্ছে। যদিও আমরা আগে স্ট্রাকচারটা দেখেছি, তারপরেও আরেকবার দেখছি। এখানে লেখা আছে অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচারে প্রথমেই সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন। এবং ইন্টারোগেটিভ ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতেই আছে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং তারপরে হচ্ছে এক্সটেনশন। সো এই স্ট্রাকচারটা বারবার দেখানোর কারণটা হচ্ছে আমরা প্রথমেই উল্লেখ করেছি যে ট্রান্সফরমেশন মানেই হচ্ছে বাক্যের গঠনের পরিবর্তন, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। আর এই অর্থের পরিবর্তন যাতে না হয় তার কারণে আমাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়, বাকি সবটাই হচ্ছে গঠনের একটা পরিবর্তন। সেক্ষেত্রে এখানে খুব ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু ইন্টারোগেটিভ বাক্যটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। অ্যাসার্টিভ বাক্যে অক্সিলারি ভার্বটিতে লেখা আছে যদি থাকে, দ্যাট মিন্স অ্যাসার্টিভ বাক্যে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব মাস্ট, এটা তোমার লাগবে। এই ভার্বটি বাদ দিয়ে আমি ইন্টারোগেটিভ বাক্য কখনোই করতে পারবো না। তা বাদে বাকি অংশটার দিকে যদি তোমরা লক্ষ্য করো, মেইন ভার্ব এবং এক্সটেনশন, মেইন ভার্ব এবং এক্সটেনশন, এই অংশের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করাটা কিন্তু খুব কঠিন নয়, খুব সহজ। আমার জাস্ট খালি কোন জায়গাটুকু পরিবর্তন করতে হচ্ছে এই এতটুকু যদি ধরতে পারি তাহলে আমাদের কাছে পরিবর্তনটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে সেটা অংশটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। সো আমাদেরকে এখান থেকে যে দুটো বিষয় জানতে হবে সেটা হচ্ছে গঠনটা ভালো করে জেনে নিতে হবে এবং তার সাথে অক্সিলারি ভার্ব কোনগুলো হয়, কোনগুলো আসলে আমাদের অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এগুলো আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। আমাদের গ্রামারের মধ্যে মেইন ভার্ব আমরা যেগুলোকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ বা প্রিন্সিপাল ভার্ব বলছি, এগুলো কিন্তু অনেকগুলো আছে যেগুলো মুখস্থ করা সম্ভব নয়, সবগুলো হয়তো সবার মুখস্থ হয়ও না। সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কিন্তু সংখ্যা খুবই কম। আমরা অক্সিলারি ভার্ব গুলো নিয়ে আলোচনা ক্লাসেই করেছি অনেক আগে, হ্যাঁ, সেগুলো তোমরা দেখবে বাসাতে, তোমাদের বইয়ের ভেতরেও আছে অক্সিলারি ভার্ব গুলো আলাদা করা, সেগুলো দেখে নেবো। তো এখন আমরা চলে আসছি কোথায়, উদাহরণে। এখানে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে তোমাদের কাছে। অ্যাসার্টিভ বাক্যের একটা উদাহরণ দেওয়া আছে, হাবিব ইজ ওয়ার্কিং হার্ড। তাহলে এখানে হাবিব হচ্ছে সাবজেক্ট, ইজ ওয়ার্কিং, ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, ওয়ার্কিং হচ্ছে মেইন ভার্ব এবং হার্ড হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। সো এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে সেক্ষেত্রে এখানে লেখা হচ্ছে ইজেন্ট হাবিব ওয়ার্কিং হার্ড দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হচ্ছে। ঠিক একই ভাবে অ্যাসার্টিভ বাক্যে যদি গঠনটা এরকম হয় যে ইউ ডু নট কমপ্লিট ইওর টাস্ক, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ডু নট হচ্ছে সাহায্যকারী ভার্ব, কমপ্লিট মেইন ভার্ব, ইওর টাস্ক হচ্ছে এক্সটেনশন। এই বাক্যটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন শুরুতেই আমরা ব্যবহার করছি ডু, এই সাহায্যকারী ভার্বটা চলে আসলো ডু, তারপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এখন কথা হচ্ছে যে তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে প্রথম বাক্যে ইজ ছিল, সেখানে ইজেন্ট কেন হলো, আর এখানে ডু নট ছিল, এখানে ডু কেন আসলো? এইটার প্রশ্নের জন্য আমি আগেও বলেছি যে আমাদের অর্থের পরিবর্তন করা যায় না, আর এই অর্থের পরিবর্তন যেহেতু করা যায় না তাই আমাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। সেগুলো কি, সেই গাঠনিক পরিবর্তনগুলো নিচে দেওয়া আছে, যেগুলো একটু ভালো করে লক্ষ্য করলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। সেটা বলা হচ্ছে কি যে অ্যাসার্টিভ এর অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পরে বসে। অ্যাসার্টিভে সবসময় অক্সিলারি ভার্বটা বসে সাবজেক্টের পরে, কিন্তু ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্বটি বসে সাবজেক্টের পূর্বে, অর্থাৎ সবসময় এটা আসবে সামনে চলে আসবে। যেমন এখানে ইজ ছিল সাবজেক্টের হাবিবের পরে, সেটা চলে আসলো কোথায়, সাবজেক্টের আগে। কিন্তু পরেরটাতেই বলা হচ্ছে যে অ্যাসার্টিভ বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ বাক্যটা না বোধক হয়, এবং অ্যাসার্টিভটা না বোধক হলে ইন্টারোগেটিভটা হ্যাঁ বোধক হবে। এটাকে করার কারণেই হচ্ছে যাতে আমার অর্থের কোনো পরিবর্তন না হয়।
এই জন্যই আমরা এখানে ইজ ছিল, যেটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় করেছি ইজেন্ট। দ্যাট মিন্স আমাকে দেখতে হবে যে অ্যাসার্টিভ বাক্যটা আমার হ্যাঁ বোধক না না বোধক। কিভাবে বুঝবো হ্যাঁ বোধক না বোধক? যদি বাক্যের মধ্যে দেখি সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত আছে, তাহলে আমরা সেটাকে সাধারণভাবে ধরে নিই হচ্ছে না বোধক। এছাড়াও কখনো কখনো বাক্যের মধ্যে যদি নেভার শব্দটা থাকে অথবা যদি নো শব্দ থাকে, তাহলে আমরা সেই বাক্যটাকে না বোধক হিসাবে ধরে নিই। এছাড়াও আরো কিছু শব্দ আছে যেগুলোকে আমরা নেগেটিভ ওয়ার্ড বলছি, যেমন বেয়ারলি, সেলডম, রেয়ারলি, ফিউ, জাস্ট। এগুলোকে আমরা কি করছি, এগুলোকে আমরা বলছি নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড গুলো যদি বাক্যের মধ্যে থাকে তখন আমরা সেটাকে নেগেটিভ একটা সেন্টেন্স বলে থাকি। তো এখানে ওগুলো নিয়ে আমরা তেমন আলোচনা করব না। আমাদের স্বাভাবিকভাবে যেটা খুব সাধারণভাবে আলোচনা, সেটা হচ্ছে কি যে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসবো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমার অ্যাসার্টিভ বাক্যটা হ্যাঁ বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ না বোধক করবো, আর অ্যাসার্টিভ বাক্যটা যদি না বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ বাক্যটা হ্যাঁ বোধক হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ইজ, এখানে কোনো নট নেই, এটা হ্যাঁ বোধক ছিল, আমরা এটাকে করেছি না বোধক ইজেন্ট। ঠিক এমনি ভাবে পরবর্তীতে অ্যাসার্টিভ বাক্যটি এখানে ছিল ডু নট। নটটা হচ্ছে আমার এখানে নেগেটিভ ওয়ার্ড। সো নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এটা নেগেটিভ বাক্য। সো ইন্টারোগেটিভ করার সময় নটটা উঠে গেল, নট উঠে গিয়ে বাক্যটা হয়ে গেল একটা অ্যাফার্মেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ বাক্যের কারণে এখানে ডু বসলো শুধুমাত্র সাহায্যকারী ভার্ব, ডু ইউ কমপ্লিট ইওর টাস্ক, এটাকে আমরা পরিবর্তন করলাম। এবং 3 নম্বরে বলা আছে অ্যাসার্টিভ বাক্যের শেষে সর্বদা বসে ফুল স্টপ, কিন্তু ইন্টারোগেটিভ বাক্যের শেষে কিন্তু ইন্টারোগেশন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। অতএব এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি সাধারণভাবে যদি আমি একটা অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত দুটি বিষয় খুব ভালো করে খেয়াল করতে হচ্ছে। এক, সাহায্যকারী ভার্বকে আমরা সামনে নিয়ে আসবো। 2, হ্যাঁ বোধক থাকলে না বোধক করবো অথবা না বোধক থাকলে হ্যাঁ বোধক করবো। এটা যদি বলতে পারি তাহলে আমাদের সাধারণ বা স্বাভাবিক যে বাক্যগুলো আছে সেগুলোকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবো। ঠিক একই ভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রেও একই নিয়ম। আমার যদি ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে থাকে সাহায্যকারী ভার্ব, তাহলে সেই সাহায্যকারী ভার্বটাকে আমরা নিয়ে চলে যাব একদম বাক্যের সাবজেক্টের পরে। আর এই নট থাকলে পারে আমরা নটটাকে তুলে দিব, আর যদি নট না থাকে তাহলে অ্যাসার্টিভ বাক্যে গিয়ে ওই সাহায্যকারী ভার্বের পরে নট বসাবো। এইটুকু করলে আমরা বাক্যটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে পারি। তাহলে এখন আমরা চলে আসবো পরবর্তী ধাপে। আমরা পরবর্তী ধাপে দেখব কি, যে যদি আমার অ্যাসার্টিভ বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা কি করব। তাহলে আমরা বললাম যে যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তখন কি। এর আগে আমরা দেখলাম সাহায্যকারী ভার্ব থাকলে কি করতে হবে। সাহায্যকারী ভার্ব না থাকার অর্থ হচ্ছে কি, বাক্যটা কেমন হবে, বাক্যটা হবে অ্যাসার্টিভের সাবজেক্ট, মূল ভার্ব, এক্সটেনশন। দ্যাট মিন্স এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এর আগের বাক্যে যেমন আমরা ডু দেখেছি, এর আগের বাক্যে আমরা ইজ দেখেছি, কিন্তু এই বাক্যে আমরা কোনো এরকম সাহায্যকারী ভার্ব দেখছি না। যদি আমরা দেখি যে অ্যাসার্টিভ বাক্যগুলোতে এরকম কোনো সাহায্যকারী ভার্ব নেই, এখানে 3টি বাক্য দেওয়া আছে অ্যাসার্টিভ, 3টি বাক্যই খেয়াল করলে দেখতে পাবে দে ওয়েন্ট টু ঢাকা, উই ফিনিশ দ্য লেসন, হি ভিজিটস কক্সেস বাজার। 3টি বাক্যেই আমার সাবজেক্টের পরে মূল ভার্বের ব্যবহার, এখানে কোনো সাহায্যকারী ভার্বের ব্যবহার নেই। এরকম যদি হয় তখন সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময় তো অবশ্যই সাহায্যকারী ভার্ব আনতে হবে, কারণ যেহেতু ইন্টারোগেটিভ বাক্যের গঠনে বলে দেওয়াই হয়েছে যে সাহায্যকারী ভার্বটি সবসময় সামনে বসবে। অতএব সামনে যদি আমি না ব্যবহার করি ইন্টারোগেটিভ বাক্যে যদি অক্সিলারি ভার্বের ব্যবহার না করি, তাহলে আমার ইন্টারোগেটিভ বাক্যটি তো হবে না। তাহলে যেহেতু আমার অ্যাসার্টিভ বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে কোথা থেকে নিয়ে আসবো। এক্ষেত্রে বলা হচ্ছে এক ধরনের সাহায্যকারী ভার্ব আছে মূলত যারা মূল ভার্বের কাজ করে, কিন্তু প্রয়োজনার্থে তাদেরকে আমরা ধার করতে পারি। সেই ধার করা বা সেই সাহায্য নেওয়া সেটা কার কাছ থেকে, সেটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে 3টি আছে, আমরা 3টি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডু, একটা ডিড আর ডাজ। 3টিকে আমরা ব্যবহার করতে পারি, ডানকে কিন্তু ব্যবহার করা যাবে না। তো এই 3টাকে ব্যবহার করতে হবে, এবং এই 3টার ব্যবহারটা হবে হচ্ছে আমার অ্যাসার্টিভ বাক্যের মূল ভার্বের টেন্স অনুযায়ী। মূল ভার্বের রূপটা কি আমরা জানি, মূল ভার্বের রূপ বেশ কয়েকটি আছে। আমাদের সাধারণভাবে আমরা 3টি রূপ পড়ে থাকি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। কিন্তু এখানে আমরা যে রূপগুলো বলবো সেটা হচ্ছে একটা, আমরা প্রেজেন্টেরই দুটো ভাগ করব। এক, প্রেজেন্টের যেটা বেস ফর্ম মানে একেবারে মূল, ফিনিশ, একদম বেস। আর প্রেজেন্টে আরেকটি হয় কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, এটাও প্রেজেন্টের একটি ফর্ম।
সো ফিনিশ, ভিজিটস, এই যে এস বাই এস যুক্ত হওয়া অথবা যুক্ত ছাড়া, এই দুটোই হচ্ছে প্রেজেন্টের ফর্ম। এই দুটো রূপ যদি আমার বাক্যে আসে তাহলে আমার ডু বা ডাজ এর ব্যবহারটা ভিন্ন হয়। আর যদি আমার ভার্বটি 2 নম্বর ফর্ম, দ্যাট মিন্স আমার যদি এটা পাস্ট টেন্সে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে এর ডু ভার্বের ব্যবহারটা ভিন্ন হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বাক্যটাতে দে ওয়েন্ট টু ঢাকা, এই বাক্যটাতে ওয়েন্ট, এই ওয়েন্ট যেটা আছে এটাকে আমরা বলছি ভার্বের 2 নম্বর, দ্যাট মিন্স এটা এসেছে গো থেকে। গো হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ হচ্ছে ওয়েন্ট। সো এই ওয়েন্ট থাকার কারণে আমরা এর জন্য ডু ভার্বেরও পাস্ট রূপটি ব্যবহার করব, 2 নম্বর রূপটি ব্যবহার করব। ডু এর 2 নম্বর রূপ হচ্ছে ডিড, আমরা এখানে ডিড ব্যবহার করলাম। এবং এটা যেহেতু একটি হাবোধক বাক্য তাই আমরা হাবোধক বাক্যের জন্য আমরা এখানে ব্যবহার করেছি নট। সো এখানে হয়ে গেল ডিডেন্ট। আর বাকি নিয়মগুলো আগের মতোই, আগের মতো কেমন, সাহায্যকারী ভার্ব ব্যবহার হয়ে গেল, সাবজেক্টটা সাহায্যকারী ভার্বের পরে চলে গেল, আমরা বাকি মূল ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহার করলাম। কিন্তু এখানে একটি পার্থক্য তোমরা কি দেখতে পাবে যে এই জায়গাতে ছিল ওয়েন, কিন্তু পরে এসে এটা হয়ে গেল গো, দ্যাট মিন্স ভার্বের 1 নম্বর রূপ হয়ে গেল। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, সহজভাবে যদি বলি সেটা হচ্ছে এই 2 নম্বর রূপটা চলে গেল কোথায়, আমার ডু ভার্বের কাছে। অতএব ডু ভার্বটি হয়ে গেল ভার্বের 2 নম্বর রূপ। তাহলে এ 2 নম্বর রূপটি একে দিয়ে দেওয়ার কারণে তার 2 নম্বর রূপটি চলে গেল, এখন সে চলে আসলো একদম বেস ফর্ম। অতএব এই ভার্বটির সাথে অন্য কোনো কিছু আর থাকবে না, এটা একদম মূল গঠনে চলে যাবে। অতএব যখনই আমি ডু নট, ডিড নট, ডাজ নট ব্যবহার করব তখনই আমার ভার্বটা একেবারে বেস ফর্মে চলে যাবে। অতএব এটার আর কোনো সাথে যুক্ত কিছু করা যাবে না, কোনো কিছুই যুক্ত করতে পারবো না। সো যার কারণে এখানে ওয়েন্ট থেকে হয়ে গেল গো। নিচেরটাতে দেখলেও আমরা পরেরটা দেখলে একই বুঝবো, উই ফিনিশ দ্য লেসন। এখানে উই পরে ফিনিশ, এটা ভার্বের 1 নম্বর রূপেই আছে। আর 1 নম্বর রূপে থাকার কারণে আমরা এটা কি করছি যে এই ফিনিশ যে ভার্বটা 1 নম্বর, আমরা ডু এরও 1 নম্বর ব্যবহার করেছি। অতএব ডু ভার্বের 1 নম্বর রূপ ডু, এই ডু এর সঙ্গে আমরা নট ব্যবহার করছি, তার কারণ উপরের বাক্যটা হাবোধক তাই এটাকে নাবোধক করেছি, ডু নট। উই ব্যবহার করলাম, ফিনিশ এটা তো বেস ফর্মে ছিলই তাই এটাকে আর পরিবর্তন করার তেমন কোনো প্রয়োজন পড়েনি, আমরা এটাকে ফিনিশে রেখে দিয়েছি, বাকি ডিলেশন ব্যবহার হলো। কিন্তু পরেরটাতে যদি দেখি এখানে ভিজিট, এটাও ভার্বের 1 নম্বর রূপেই আছে, কিন্তু 1 নম্বর রূপে থাকলেও এখানে প্রবলেমটা হচ্ছে এখানে এর সাথে যুক্ত হয়েছে অতিরিক্ত এস। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এটা ব্যবহার হয়েছে এস। এই এস বা ইএস যদি থাকে আমরা ভার্বের সাথে দেখি তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় তখন 1 নম্বর হলেও সেখানে ডু ব্যবহার করতে পারবো না, তখন ডু এর সঙ্গে এই এস বা ইএস টা এসে এখানে যুক্ত হবে। তখন এই এস বা ইএস এর জন্য এই ডু এর সঙ্গে ইএস যুক্ত হয়ে যাবে হচ্ছে ডাজ। তাহলে এখান থেকে যদি এস বাই এসটা চলে আসে তাহলে এটা থেকে গেল শুধুমাত্র ভিজিট, বেস ফর্ম হয়ে গেল, তখন সেটা এসে এখানে ব্যবহৃত হবে। তার কারণ এখানে হলো ডাজন্ট হি ভিজিট কক্সেস বাজার। সো এখানে আমরা সাহায্যকারী ভার্ব দিলাম, সাবজেক্টটাকে বসালাম হি, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হলো, এক্সটেনশন ব্যবহৃত হলো, শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন। খুবই সহজ বিষয়, এখানে কঠিন কিছুই নয়। আমরা আগেও যেটা দেখলাম এখনো দেখলাম একই নিয়ম, শুধুমাত্র পার্থক্য এতটুকু, আগেরটাতে সাহায্যকারী ভাব ছিল, এখানে সাহায্যকারী ভাব নেই। সাহায্যকারী ভাব না থাকার কারণে আমাদেরকে সাহায্যকারী ভাব ধার করতে হচ্ছে। সে ধার করা সাহায্যকারী ভাবগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড এগুলো। আর এগুলো ধার করব কিভাবে, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের মূল ভাব অনুসারে। ঠিক একই ভাবে আমরা যদি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে যাই তাহলে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় যদি দেখি ডাজ আছে তাহলে অ্যাসার্টিভ করার সময় এই ডাজের এস বাই এসটা এই ভার্বের সাথে চলে যাবে, ভার্বের কাছে গিয়ে বসবে, আর এই ডু, ডাজ এগুলো সব কি উঠে যাবে। যদি ডু থাকে তাহলে তো কোনো কিছু যোগ করার দরকার নেই, বা ডিডেন্ট থাকলে এখানে ডিড 2 নম্বর ফর্ম আছে, তাহলে এই 2 নম্বর রূপটা চলে যাবে এই গো এর কাছে, গো তখন 2 নম্বর হয়ে ওয়েট হয়ে যাবে। একই বিষয় ভাইস ভার্সা, মানে নিয়মগুলো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। খুব সুন্দরভাবে একটা যদি বোঝা যায় যে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ হচ্ছে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করাটাও একই রকম, খুবই সোজা। একটু ভালোভাবে এক্সারসাইজ করতে হবে আর একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। তাই এখানে নিচে তোমাদের বোঝার সাথে আমি গাঠনিক পরিবর্তনগুলো লিখে দিয়েছি। এখানে লেখা আছে ইন্টারোগেটিভ করার সময় অ্যাসার্টিভ এর ভার্ব এর রূপের উপর নির্ভর করে বাক্যের শুরুতে ডু, ডাজ, ডুইট এর ব্যবহার, মানে এর ব্যবহারটা হবে। আর বাকিগুলো তো আগের মতোই আছে। আর 2 নম্বর যেটা অতিরিক্ত এখানে হয়েছে সেটা কি, ডু, ডিড, ডাজ ব্যবহৃত হলে বাক্যের মেইন ভার্বগুলো সর্বদা বেস ফর্ম এ রূপান্তরিত হয়। বেস ফর্ম মানে এই ভার্বের সাথে কোনো কিছু যোগ করা যাবে না, কোনো কিছু মানে আইনজি যোগ করতে পারবো না, আমরা সাথে ইডি বা পাস্ট পার্টিসিপল করতে পারবো না, আমরা সাথে এস বা এস যোগ করতে পারবো না, কিছুই না, শুধু একদম মূল ভাবটা এটাই ব্যবহার করতে হবে যদি আমরা বাক্যের শুরুতে ডু, ডাজ, ডিড ইন্টারোগেটিভে ব্যবহার করি।
ঠিক আছে, তাহলে এখন আমরা এগুলো দেখলাম। এখন আমরা চলে যাব যে আর এ বাদে আর কি কি আমাদের নিয়ম আছে, এর বাদে আর কি কি বাক্য আছে যেগুলো আমরা ইন্টারোগেটিভে করতে পারি। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি। আমরা এখন দেখি যে এছাড়াও আর কি কি উপায়ে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করতে পারি। সাধারণ নিয়ম ব্যতীত কিছু ব্যতিক্রম কিছু থাকে বা কিছু অতিরিক্ত কথা থাকে, সেগুলো আমি এখানে তুলে দিয়েছি একবারে। এগুলো খুব যে বেশি আসে তা নয়, তবে মাঝে মাঝে আসতেও পারে, এই জন্য আমাদের দেখে নেওয়া ভালো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম বাক্যটা আছে অ্যাসার্টিভ, দে নেভার ভিজিটেড কক্সবাজার। আমি আগেও বলেছি নাবোধক শব্দ হিসেবে নো, নট, নেভার তিনটি ব্যবহৃত হতে পারে। এখানে আমরা যে নাবোধক শব্দ পাচ্ছি সেটা হচ্ছে কি, নেভার। যদি আমাদের নেভার থাকে, বাকি নিয়মগুলো কিন্তু সেম আগের মতোই, কোনো পরিবর্তন নেই। এখানে কোনো সাহায্যকারী ভাব না থাকার কারণে আমরা শুরুতে নিয়ে এসেছি ডিড। নেভার নাবোধকের জন্য আমরা ডিডের সাথে কিন্তু নটের ব্যবহার করিনি। এখানে পার্থক্য শুধু এতটুকু, যদি আমার নাবোধক শব্দ বলতে নেভার থাকে অ্যাসার্টিভ বাক্যে, ইন্টারোগেটিভ করার সময় এই নেভারের পরিবর্তে ব্যবহার করব হচ্ছে এভার। এটা মনে রাখতে হবে। ঠিক একই ভাবে অ্যাসার্টিভ বাক্যে যদি আমরা দেখি নাথিং আছে, অতএব এন ও নো, এই নো সাথে থিং যোগ আছে। নো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সো নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে আমরা ইন্টারোগেটিভ করব হচ্ছে মানে অ্যাফার্মেটিভ, অতএব এটাকে নাবোধক করা যাবে না, এটা নাবোধকের জন্য। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে কি, সব নিয়ম আগের মতোই থাকবে, শুধু পার্থক্য হচ্ছে নাথিং থাকলে পারে, নাথিং যদি অবজেক্টের জায়গায় থাকে, খুব ভালো করে খেয়াল করতে হবে কথাটা, নাথিং যদি অবজেক্টের জায়গায় থাকে, দ্যাট মিন্স আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব এবং নাথিং হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় এক্সটেনশনের জায়গায় যদি থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা এই নাথিং এর পরিবর্তে ব্যবহার করব হচ্ছে এনিথিং। নাথিং এর পরিবর্তে ব্যবহার করব এনিথিং। কিন্তু যদি নাথিং শব্দটা থাকে সাবজেক্টের জায়গায়, নাথিং এর সাবজেক্টের জায়গায় যদি থাকে, তাহলে কিন্তু এই উপরের নিয়ম আর প্রযোজ্য হবে না। নাথিং সাবজেক্টের জায়গায় থাকলে তখন নাথিং এর পরিবর্তে আমরা ব্যবহার করব সরাসরি হোয়াট। হোয়াট ব্যবহার করা বাকি অংশ যেমন আছে ঠিক তেমনই থাকবে, শুধু শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসবে। দ্যাট মিন্স নাথিং ইজ সার্টেন ইন দা ওয়ার্ল্ড, সেটা হয়ে গেল হোয়াট ইজ সার্টেন ইন দা ওয়ার্ল্ড। কিন্তু উপরের বাক্যে নাথিং আছে, কিন্তু এটার জন্য আমরা হোয়াট ব্যবহার করিনি, এটা অবজেক্টের জায়গায় আছে, তাই এটার পরিবর্তে এনিথিং। সো হয়ে গেল ডু আই নো এনিথিং অ্যাবাউট ইট। অতএব এটা সাধারণ নিয়মেই সাহায্যকারী ভার্ব এসেছে সাবজেক্টের আগে, এবং এখানে শুধুমাত্র নাথিং এর পরিবর্তে এনিথিং হয়েছে, নিচেরটাতে হয়নি। পরের বাক্যটাতে এভরিবডি, এনিবডি, আমরা যদি এভরিওয়ান এগুলো ব্যবহার করি, তাহলে আমাদের এই শব্দগুলোর জন্য, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর জন্য এভরিবডি, এনিবডি এগুলো থাকলে, এভরি, এনি, অল এগুলো থাকলে আমরা তার পরিবর্তে ব্যবহার করব হচ্ছে হু ডাজ নট। আমরা ব্যবহার করব হু ডাজ নট, শুধুমাত্র হু ডাজ নট ব্যবহার করব। আর এখানে ডাজ নট হওয়ার কারণে এই ভার্বের এস বাই এস টা উঠে যাচ্ছে। এটা আগেও বলেছি যে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো ব্যবহার হলে পরবর্তী ভার্বটা বেস ফর্মে হয়ে যায়, ঠিক এখানেও তাই হয়েছে। শুধু এখানে আসলো কি এভরিবডি, এনিবডি, অল এগুলোর পরিবর্তে আমরা ব্যবহার করলাম হু। এরপরে আমাদের সাধারণ নিয়ম অনুসারে ব্যবহার হলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, বাকি অংশ। কিন্তু নোবডি যদি থাকে তাহলে খুব সহজ বিষয়, এভরিবডিটা হাবোধক ছিল যার কারণে ডাজ নট বসছে, নোবডি নাবোধক, তাই এখানে ডাজ নটের কোনো প্রয়োজন নেই। এটা হাবোধক থেকে নাবোধক হয়েছে, এটা নাবোধক থেকে হাবোধক, তাই এখানে নোবডির পরিবর্তে শুধু হু, বাকি যা আছে তাই বসলো। এখানে বিলিভসি বসবে কারণ এখানে ডাজ নটের ব্যবহার নেই, যার কারণে আমরা বিলিভসি ব্যবহার করছি। সো এগুলো হচ্ছে তোমাদের অতিরিক্ত কিছু কথা, এই সম্পর্কে তোমরা আরো বিশদভাবে আলোচনা তোমাদের বইয়ের অধ্যায়গুলোর মধ্যে পাবে। খুব ভালোভাবে বাসায় অনুশীলন করবে, আশা করছি বেশি বেশি অনুশীলন করলে বিষয়টা তোমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে উঠবে। যত বেশি অনুশীলন করবে তত বেশি পরিষ্কার হবে, যদি অনুশীলন না করো এই বিষয়টি আরো কঠিন হয়ে তোমার সামনে ধরা দেবে। সো বেশি বেশি অনুশীলন করবে। এখন আমি তোমাদেরকে তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। গতদিনের হোমওয়ার্ক গুলো তোমরা যে যে পাঠিয়েছো সে অবশ্যই তার হোমওয়ার্ক গুলো আমি চেক করেছি এবং সেগুলো পাঠিয়ে দিয়েছি। আর যারা পাঠাতে পারোনি তারা পরেও পাঠাতে পারো, এবারে একসাথে পাঠাতে পারো। আমি আজকের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আমরা পরের দিনে, আজকে আমরা শিখলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অথবা ভাইস ভার্সা, সামনের দিনে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অর ভাইস ভার্সা, এটা আলোচনা করব। ঠিক আছে, আমরা এখন হোমওয়ার্কটা দেখে নিই। 19 মিনিট 18 সেকেন্ড। আমার টার্গেট কিন্তু এত বিশেষ। রান রাখবো না অফ করবো? না, আপনি কি ক্লোজ করেন না? হ্যাঁ, রেখে দেন, সমস্যা নেই, 20 মিনিটই তো। হোমওয়ার্ক
ক্লাস 7 ইমেইল preparation for annual exam. For class 8, email thanking for nice gift and dialogue. Importance of learning English. সো এগুলো হচ্ছে তোমাদের পড়া। এগুলো তোমরা মুখস্থ করে খুব সুন্দর করে লিখবে এবং লেখা পাঠানোর যে পদ্ধতি সেটা প্রথম আমরা ক্লাসেই বলে দিয়েছি যে কিভাবে তোমরা লেখাগুলো পাঠাতে পারবে, ঠিক ওইভাবে পাঠাবে এবং লেখা শেষে নাম, রোল, শ্রেণী অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাই।